আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত। সুপ্রিয় তৃতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আজকে অর্গানন অব মেডিসিনের ফার্স্ট মডিউলের প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আমরা প্রথম মডিউলে আলোচনা করব অর্গানন অব মেডিসিনের 172 থেকে 173 নম্বর সূত্র। প্রথমেই আমরা 172 এবং 73 নম্বর সূত্র জানব এবং তারপরে এর সংশ্লিষ্ট যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর আমরা জানব এবং এই ফাইলটি আপনাদেরকে আমাদের এলএমএস ফাইল ম্যানেজারের মধ্যে দিয়ে দেওয়া হবে। তো প্রথমে 172 নম্বর সূত্র আমরা পড়ব। এখানে যেটা বলা হয়েছে, রোগ নিরাময় পথে, একটু বড় করে নেব আমরা, রোগ নিরাময়ের পথে একটি অনুরূপ জটিলতা দেখা দেয় যখন রোগের লক্ষণসমূহ খুবই অল্প থাকে। রোগ নিরাময়ের পথে একটি জটিল অবস্থা তখনই দেখা যায় যখন রোগের লক্ষণসমূহ খুব অল্প থাকে। এটি এমন একটি অবস্থা যা আমাদের বিশেষ মনোযোগের দাবি রাখে, কারণ এই সীমাবদ্ধতাটি দূর করতে পারলে এই সর্বাধিক পরিপূর্ণ চিকিৎসা পদ্ধতি, যদিও এর প্রয়োগ বহুল পরিচিত ওষুধ সমস্যা এখনো সম্পূর্ণ নয়, পদ্ধতির পথে যে প্রায় সব বাধা বিদ্যমান সেগুলো অধিকাংশ দূর হয়ে যায়। হানিম্যান বলেছেন যে হোমিওপ্যাথিতে নির্ণয় ও রোগ নির্ণয় ও ওষুধ নির্বাচন সম্পূর্ণ নির্ভর করে টোটালিটি অফ সিমটমের উপর। সেক্ষেত্রে লক্ষণ যদি কম হয় তাহলে রোগীর ব্যক্তিগত বৈশিষ্ট্য ঠিকভাবে ধরা যায় না, ফলে সঠিক ওষুধ নির্বাচন করা যায় না। হানিম্যান এবং এটাও বলেছেন যে হোমিওপ্যাথিতে কম লক্ষণ সমস্যাটা কাটিয়ে উঠতে পারে, সেটার জন্য দরকার হলো ভালোভাবে কেস টেকিং করা, একটা রোগীর যথাযথ কেস টেকিং করে এবং লক্ষণগুলো বের করে নিয়ে আসা। তিনি এটাও স্বীকার করেছেন তখনকার সময়ে, এমনকি এখনো কিছুটা, সব হোমিওপ্যাথিক ওষুধ পরীক্ষা করা হয়নি। অর্থাৎ হোমিওপ্যাথিক ওষুধগুলো মানে চিকিৎসা শাস্ত্রটা মোটামুটি পরিপূর্ণ। তো এখন কিছু ওষুধ আছে যেগুলো পরিপূর্ণভাবে পরীক্ষা করা হয় নাই। এই সীমাবদ্ধতা কারণ হইলো এই লক্ষণের স্বল্পতার কারণে এই সমস্যাটা বড় সমস্যা। যেই ওষুধগুলো পরীক্ষা করা পরিপূর্ণ হয় নাই সেগুলো ব্যবহারের মানে সীমাবদ্ধতা রয়েছে। তো আমরা আবার একটু বিষয়টি বুঝি যে হোমিওপ্যাথিক ওষুধগুলোর মূল হলো লক্ষণ সমষ্টি। সে কোন রোগে ভুগছে সেটা ম্যাটার নয়, ম্যাটার হলো সে কোন লক্ষণ নিয়ে আমার কাছে এসেছে, সেই লক্ষণগুলো অ্যানালাইজ করা এবং সেগুলো যথাযথতা নির্ভর করে অর্গানন অফ মেডিসিনের 153 নম্বর সূত্রের ডিরেকশন অনুযায়ী আনকমন ক্যারেক্টারিস্টিক পিকিউলার সিমটম বেছে সেই অনুযায়ী ওষুধ প্রয়োগ করলে রোগী আরোগ্য লাভ করবে। এখানে কম লক্ষণ সঠিক ওষুধ নির্বাচন কঠিন। লক্ষণ সম্পূর্ণ সংগ্রহ করতে পারলে চিকিৎসা সহজ ও নির্ভুল হয়। তাহলে আমাদের কি জরুরি সেটা হলো, এখন কথা হলো এই যে অল্প লক্ষণ রয়েছে, এই অর্থাৎ একটি রোগে যখন বেশিরভাগ লক্ষণ প্রকট প্রচ্ছন্ন থাকে, অর্থাৎ চাপা থাকে, বোঝা যায় না, তখন সেই রোগকে বলা হয় অন সাইডেড ডিজিজ বা একদৈশিক রোগ। এখন 73 নম্বর সূত্রে হানিম্যান বলেছেন যেসব রোগের লক্ষণ খুব কম বলে মনে হয় এবং সেই কারণে যেগুলো আরোগ্যের জন্য তুলনামূলকভাবে কঠিন মনে হয় সেগুলো আসলে একদৈশিক রোগ নামে পরিচিত। একদৈশিক রোগ কাকে বলে এটা আপনাদের পরীক্ষায় আসে এবং এই সূত্রটা আপনারা ব্যবহার করবেন। যেসব রোগের লক্ষণ খুব কম বলে মনে হয় এবং সেই লক্ষণগুলো যেই কারণে সেই কারণে যেগুলো আরোগ্যের জন্য তুলনামূলকভাবে কঠিন মনে হয়, যেসব রোগের লক্ষণ কম এবং যে রোগগুলো ওই কম লক্ষণ হওয়ার কারণে আরোগ্য করতে কঠিন হয় সেগুলোকে একদৈশিক রোগ বলে। এখন কারণ এদের ক্ষেত্রে মাত্র একটি দুইটি প্রধান লক্ষণ থাকে, কেন এগুলাকে, এটাও কিন্তু একটা প্রশ্ন উত্তর, কেন এটাকে একদৈশিক রোগ বলা হয়? কারণ এদের ক্ষেত্রে মাত্র একটি বা দুটি প্রধান লক্ষণ বিদ্যমান থাকে। এ ধরনের রোগ প্রধানত ক্রনিক রোগের অন্তর্গত। ওয়ান সাইডেড ডিজিজগুলো ক্রনিক রোগ।
তাহলে আমরা কি পেলাম? প্রথম সূত্রে পেলাম যে একদৈশিক রোগ অর্থাৎ যে সকল রোগের লক্ষণ কম সেগুলো চিকিৎসা করা কঠিন, এবং এই কম লক্ষণকে যদি যথাযথ লক্ষণ খুঁজে বের করা যায় তাহলে আরোগ্যের পথের একটি অন্যতম বাধা দূর হয়ে গেল। দ্বিতীয়ত বলা হয়েছে 173 নম্বর সূত্রে একদৈশিক রোগে বা অন সাইডেড ডিজিজের সংজ্ঞা দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে যেসব রোগের লক্ষণ খুব কম সেসব রোগগুলো ওই কম লক্ষণের কারণে আরোগ্য করা কঠিন হয়, এবং এ কারণে এগুলোকে একদৈশিক বা অন সাইডেড ডিজিজ বলে, কারণ এদের ক্ষেত্রে একটি বা দুটি প্রধান লক্ষণ বিদ্যমান থাকে। এ ধরনের রোগ মূলত দীর্ঘস্থায়ী রোগ বা ক্রনিক ডিজিজের অন্তর্গত। এখন অর্গানন অফ মেডিসিনের এই দুইটি সূত্র অনুযায়ী যেই প্রশ্নগুলো ডিএইচএমএস পরীক্ষায় এসেছে সেগুলো সম্পর্কে আমরা একটু ধারণা করব। প্রথম হলো একদৈশিক ব্যাধির সংজ্ঞা দাও। একদৈশিক ব্যাধির সংজ্ঞাটা আমরা এখানে 173 নম্বর সূত্রে বলেছি, ঠিক সেমই। তারপর আমি এখানে বলে দিয়েছি একদৈশিক ব্যাধি হলো এমন একটি রোগের অবস্থা যেখানে রোগের মাত্র একটি বা দুটি প্রধান লক্ষণ অত্যন্ত স্পষ্টভাবে প্রকাশ পায়, কিন্তু অন্যান্য গুরুত্বপূর্ণ লক্ষণ সমূহ স্পষ্ট বা সম্পূর্ণভাবে অনুপস্থিত থাকে, ফলে রোগের সম্পূর্ণ প্রকৃতি জানা যায় না। এই অবস্থায় রোগের বাহ্যিক প্রকাশ এত কম থাকে যে জীবনী শক্তির সম্পূর্ণ বিশৃঙ্খলা পুরোপুরি প্রকাশ পায় না। রোগীর এই অবস্থাকে একদৈশিক রোগ বলে। অর্থাৎ একদৈশিক রোগ হলো এমন একটা রোগ অবস্থা যেখানে একটি বা দুটি প্রধান লক্ষণ বিদ্যমান থাকে, প্রকাশ পায়, এবং অধিকাংশ লক্ষণ অসম্পূর্ণ এবং অনুপস্থিত থাকে, এবং সে কারণেই রোগের টোটালিটি অফ সিমটম বা রোগীর টোটালিটি জানা যায় না, এবং রোগীর জীবনী শক্তির যে বিশৃঙ্খলা তা পুরোপুরি প্রকাশ পায় না। এই কন্ডিশন বা এই অবস্থাকে একদৈশিক রোগ বা অন সাইডেড ডিজিজ বলে। যেমন শুধু মাথা ব্যথা, শুধু প্রলাপ। কোন রোগী এসে বলো যে আমার মাথা ব্যথা আর অন্য কোনো লক্ষণ নেই। তো এখান ক্ষেত্রে আপনারা এইটা লিখে আপনারা এটা কোড করে দিবেন। অর্গানন অফ মেডিসিনের 173 নম্বর সেকশনে বলা হয়েছে, অথবা হ্যানিম্যান 173 নম্বর সূত্রে বলেছেন, বিকজ দ্য ডিসপ্লে অনলি ওয়ান অর টু প্রিন্সিপাল সিমটম হুইচ অবস্কিউর অলমোস্ট অল দ্য আদার। এই যে এটুকটা আপনারা কি করবেন, এটা কোড করে দিয়ে দিবেন, মুখস্থ করে ফেলবেন। বিকজ দে ডিসপ্লে only one or two principal symptoms which obscure almost all the others. এখন কথা হইল, প্রশ্ন আছে যে অনসাইডেড ডিজিজের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হলো একটি মাত্র দুটি প্রধান লক্ষণ থাকে, অন্যান্য লক্ষণ অনুপস্থিত থাকে, রোগটি সাধারণত ক্রনিক প্রকৃতির, রোগের প্রকৃত চিত্র পাওয়া যায় না, এবং রোগী চিকিৎসা কঠিন হয়ে যায়। এই পাঁচটা রোগী চিকিৎসা কঠিন হয়ে যায়। এবার আমরা দ্বিতীয় নম্বর সূত্র দেখব, প্রশ্ন দেখব। একদৈশিক ব্যাধির প্রকারভেদ আলোচনা করো। একদৈশিক ব্যাধি হলো এমন রোগ যেখানে অল্প কিছু লক্ষণ প্রকাশ পায়, এগুলো আমরা আলোচনা করেছি। একদৈশিক রোগকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো অভ্যন্তরীণ একদৈশিক রোগ এবং বাহ্যিক একদৈশিক, এক্সটার্নাল এবং ইন্টারনাল এবং এক্সটার্নাল অন সাইডেড ডিজিজ। অভ্যন্তরীণ একদৈশিক ব্যাধি হলো কি? যে একদৈশিক রোগের মূল সমস্যা শরীরের অভ্যন্তরে, কিন্তু বাহ্যিক লক্ষণ খুব কম বা অস্পষ্ট, তাকে অভ্যন্তরীণ একদৈশিক ব্যাধি বলে। যেমন মানসিক ও সাধারণ লক্ষণ কম প্রকাশ পায়। আমরা যদি কোনো মানসিক রোগীর ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে আমরা বাহ্যিক কোনো লক্ষণ পাই না। এটা তার ব্রেন, ইন্টারনাল আভ্যন্তরীণ ভাইটাল ফোর্সের বিশৃঙ্খলার কারণে হয়ে থাকে, এবং সেক্ষেত্রে এটি আভ্যন্তরীণ বা ইন্টারনাল অন সাইডেড ডিজিজ। এটার বৈশিষ্ট্য কি? মানসিক সাধারণ লোক প্রকাশ পায়, রোগীর স্পষ্ট অসুস্থতা অনুভব করে, স্পষ্ট নৈদানিক লক্ষণ থাকে না, অর্থাৎ প্যাথোলজি থাকে না, গভীর দীর্ঘমেয়াদী বিশৃঙ্খলা থাকে, অর্থাৎ অনেকদিন ধরে রোগীর সমস্যা, যেমন দীর্ঘদিনের মাথার ভার, অজানা ক্লান্তি, অন্য কোনো লক্ষণ ব্যতীত হজমের সমস্যা। বাহ্যিক
একদৈশিক রোগ, মানে এক্সটার্নাল অন সাইটেড ডিজিজ। যে একদৈশিক রোগের প্রকাশ শরীরের কোন নির্দিষ্ট স্থান বা অঙ্গেই সীমাবদ্ধ থাকে তাকে বাহ্যিক বা একদৈশিক ব্যাধি বলে। অর্থাৎ রোগের প্রকাশটা শরীরের নির্দিষ্ট এক জায়গায় থাকে, যেমন ধরেন একটা জায়গায় টিউমার হলো, আঁচিল হলো, একটা জায়গায় একজিমা হলো, শুধু একটা জায়গায় দাউদ হলো, এই এগুলোকে বলে সাধারণত বাহ্যিক একদৈশিক রোগ বা এক্সটার্নাল এক্সটার্নাল অন সাইটেড ডিজিজ। এগুলো বৈশিষ্ট্য কি? একটি নির্দিষ্ট স্থানে লক্ষণ কেন্দ্রীভূত থাকে, অন্যান্য সাধারণ লক্ষণ অনুপস্থিত থাকে, রোগটি অতি প্রাকৃতিক মনে হলেও ভিতরে দীর্ঘস্থায়ী কারণ থাকে, প্রায় ত্বকে দেখা যায়। রোগের লক্ষণ শরীরের একটি নির্দিষ্ট অঙ্গ বা সীমিত অংশে কেন্দ্রীভূত থাকে, পুরো শরীরে ছড়িয়ে পড়ে না। উদাহরণ কি একজিমা, আঁচিল, নির্দিষ্ট স্থানে ব্যথা এবং দাউদ। অর্গাননের এই চ্যাপ্টার থেকে আরেকটি প্রশ্ন, স্থানীয় পীড়া প্রকৃত স্থানীয় নয়। স্থানীয় পীড়া প্রকৃতপক্ষে স্থানীয় নয়, ব্যাখ্যা করো। অর্থাৎ হলো এই প্রশ্নে বোঝানো চাইছে যে আমরা যদি কোনো জায়গায় একটি স্থানিক বা লোকাল ডিজিজ দেখি, ধরেন এক জায়গায় দাউদ আছে, তার মানে কি শুধু ওই জায়গায় রোগ? না, এটা তার সারা শরীরে মানে রোগের উপস্থিতি, যা ভাইটাল ফোর্স ওই নির্দিষ্ট একটা জায়গায় দেখা দিয়েছে। ত্বকে ঘা, পোড়া, সন্ধি বেদনা, মানে এগুলো। ব্যাখ্যা কি? বাহ্যিকভাবে স্থানীয় মনে হলে আসলে স্থানীয় বিশৃঙ্খলাই ইহা সীমাবদ্ধ নয়। যেমন চর্মে ঘা, একজিমা, পোড়া, জয়েন্টের ব্যথা, এগুলো শুধু একটি অঙ্গে দেখা দেয়, লোকাল ডিজিজ মানে, কিন্তু আসলে এগুলো শরীর অভ্যন্তরীণ বিশৃঙ্খলা বয়ে বেশিরভাগ সময় এরা পিছনে ক্রনিক ডিজিজ দেয়। অর্থাৎ হলো এগুলো মনে হয় যে একটু নির্দিষ্ট জায়গায়, কিন্তু সেটা নির্দিষ্ট জায়গার রোগ না, কারণ এই রোগের পিছনে রয়েছে ক্রনিক মিয়াজম, বিশেষ করে সোরা, সাইকোসিস এবং সিফিলিসের কোনো একটি, দুইটি অথবা একাধিক মিয়াজম বা কম্পাউন্ড মিয়াজম এই রোগের জন্য দায়ী। কারণ কি? জীবনীসন্ধির বিশৃঙ্খলা ও একাধিক রোগ বীজ থাকে, লক্ষণে চাপা পড়া থাকে। আমরা এখানে এই 185 নম্বর সূত্রটাকে কোট করে দিতে পারি। Among the on-site disease, an important place is occupied by the so-called local remedies. একদেশিক রোগসমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে তথাকথিত স্থানীয় রোগ। এটা আমরা হ্যানেমানের 185 অথবা এই 185-কে কোট করে দিতে পারবো। স্থানীয় রোগ সম্পর্কে হ্যানিম্যানের ধারণা কি? স্থানীয় রোগ সম্পর্কে হ্যানিম্যান কি বলেছেন? স্থানীয় রোগ হলো একদৈশিক রোগের গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে, যা শরীরের বাহ্যিক অংশে প্রকাশ পায়। তিনি চিকিৎসাবিদ্যার ধারণাকে সমালোচনা বলেছেন যে তারা প্রফেসরগণ মনে করতেন স্থানীয় রোগ শুধু বাহ্যিক অংশে আক্রান্ত হয়, এতে শরীরের অন্যান্য অংশগুলো আক্রান্ত হয় না, যা হাস্যকর, অযৌক্তিক এবং তাত্ত্বিক মত, যার কারণে চিকিৎসা শাস্ত্রে অত্যন্ত ক্ষতিকর ও বিপর্যয় চিকিৎসা পদ্ধতির উদ্ভাবন হয়েছে। অর্থাৎ হানিম্যান মনে করতেন বা মনে করেন যে মেডিকেল কলেজ হসপিটালগুলোর প্রফেসরগণ মনে করতেন যে কোনো বাহ্যিক রোগ, টিউমার, দাঁত এবং এক জায়গায় ব্যথা, এগুলো শুধুমাত্র ওই জায়গারই রোগ, যেগুলোকে তিনি অযৌক্তিক এবং হাস্যকর এবং তাত্ত্বিকগুলি শুধু মনে করেছেন। বলেছেন এটা আসলে তারা বইয়েই লিপিবদ্ধ, আসলে বাস্তবিক না। কারণ এই যে চিকিৎসা পদ্ধতির মাধ্যমে যে বিপর্যয় এবং ক্ষতির সম্ভাবনা হয়েছে তা অপরিমেয়, এবং এই অযৌক্তিকতার কারণেই এই রোগগুলো তৈরি হয়েছে, যা অর্গাননের 85 নম্বর সূত্রে 185 নম্বর বলেছেন। Among the on-site disease, an important place is occupied by the so-called local remedies, which has held to the most disastrous medical treatment. এটা একটা মারাত্মক চিকিৎসা পদ্ধতি। তো সুতরাং হানিম্যান কি কি ধারণা করেছেন এর ব্যাপারে? বলেছেন যে এগুলো বাহ্যিক রোগ, স্থানীয় রোগ, শুধু স্থানীয় না, শরীরের অন্যান্য অংশগুলো অংশগ্রহণ করে, এবং প্রফেসররা যে মতগুলো দিয়েছেন যেগুলো অযৌক্তিক এবং তাত্ত্বিক, এবং এই চিকিৎসার কারণেই চিকিৎসা অত্যন্ত ক্ষতিকর এবং বিপর্যয় চিকিৎসা পদ্ধতির উদ্ভব হয়েছে, অর্থাৎ চাপা পড়া চিকিৎসা উদ্ভব হয়েছে। স্থানীয় ব্যাধির সংজ্ঞা দাও এবং ইহার প্রকার দেওয়া হচ্ছে। স্থানীয় ব্যাধি যে সকল রোগের পরিবর্তন অবসর্গ শরীরের কোনো নির্দিষ্ট বাহ্যিক অংশে সীমাবদ্ধভাবে প্রকাশ পায় তাকে স্থানীয় ব্যাধি বলা হয়। বাহ্যিকভাবে এটি লোকাল মনে হলেও এর সময় এর মূল কারণ অভ্যন্তরীণ। মাথা ব্যথা, আঁচিল, একজিমা, যেমন মাথা ব্যথা রয়েছে এবং এটার কারণে আমরা দেখি আরো লক্ষণ থাকতে পারে। আঁচিল এর কারণে
সাইকোটিক মিয়াজম থাকতে পারে, একজিমা এখানে সোরা এবং সাইকোসিস বিদ্যমান থাকে। স্থানীয় রোগের দুই ভাগে ভাগ করা হয়, প্রকৃত স্থানীয় ব্যাধি দ্য ট্রু লোকাল ডিজিজ, আর একটাকে বলা হয় ফলস লোকাল ডিজিজ। ট্রু লোকাল ডিজিজ কি? যে রোগ সম্পূর্ণ বাহ্যিক কারণ দ্বারা সৃষ্টি হয় এবং শরীরের গভীর জীবনী শক্তির সাথে সম্পৃক্ত নয়, তাকে স্থানীয় প্রকৃত ব্যাধি বলা হয়। প্রকৃত স্থানীয় ব্যাধি বলা হয়। অর্থাৎ যে রোগটা কোনো মিয়াজমের সাথে সংশ্লিষ্ট না, এটা বাহ্যিক কারণে হয়েছে। যেমন ধরেন কোথাও কেটে গেল, পুড়ে গেল, আঘাতের ক্ষত ইত্যাদি, এগুলো শুধুমাত্র বাহ্যিক কারণ, এর সাথে অন্য কিছুর সীমাবদ্ধতা নেই, অন্য কিছুর যৌক্তিকতা নেই। এখন কথা হলো মিথ্যা বা ফলস লোকাল ডিজিজ কি? যে রোগের বাহ্যিক একটি স্থানে দেখা যায় কিন্তু প্রকৃতপক্ষে এটি শরীরের আভ্যন্তরীণ অসামঞ্জস্যের বহিঃপ্রকাশ, তাকে মিথ্যা স্থানীয় রোগ বলা হয়। যেমন ধরেন আমার শরীরে একজিমা দেখা দিল, আলসার, চর্মরোগ, দাঁত দেখা দিল। এই দাঁত কিন্তু একটা নির্দিষ্ট অঞ্চলে, অ্যাকচুয়ালি সেটা ওই স্থানীয় ব্যাধি নয়। এই দাঁতের পিছনে রয়েছে আমাদের বংশগত সমস্যা, কারো কাছ থেকে প্রাপ্ত, এবং শরীরের সোরা সাইকোটিকের উৎপাত, এগুলো চাপা পড়া, এগুলো। তো সুতরাং মিথ্যা ফলস ডিজিজ হলো একজিমা, আলসার, দীর্ঘস্থায়ী রোগ এবং চর্মরোগ। তো প্রিয় বন্ধুরা, আমরা আজকের ক্লাস এখানেই আমরা শেষ করব। অর্থাৎ হলো আমরা আরো এই চ্যাপ্টারে আরো 6টি প্রশ্ন রয়েছে, সেগুলো আমরা আলোচনা করব এবং আশা করি তৃতীয় বর্ষের একটি প্রশ্ন এখান থেকে কমন পড়বে। আরেকটি ভিডিও দেখবেন, এই দুটি, অর্থাৎ হলো মডিউল 1-এর 2 নম্বর ভিডিও, এবং এই দুটা ভিডিও দেখলে আপনার 15 মার্কের প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা রয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই ক্লাস কেমন লাগলো জানাবেন এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। এবং যারা এই কোর্সটি দেখবেন তারা লাইফ টাইম অ্যাক্সেস করতে পারবেন। কোনো সমস্যার জন্য, কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন, অথবা যোগাযোগ করতে পারেন www.com/LMS, এখানে আপনি গিয়ে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।